এই জায়গায় আহো তাড়াতাড়ি। কি হইছে আপু? কি হইছে রে? তোর দুলাভাই আসতেছে, আমার ফোন দিছিল, রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যে বাইতে পড়বো। কি ব্যাপার, নাক ধরে খাড়া আছো কেন তোমরা? আব্বা নাক ধরছো কে? আরে নাক দোষিকা এটা পরে কমানি। মমিতা তুই তাড়াতাড়ি যা, যা সাবান শ্যাম্পু আর বালতি বুঝে পানি ব্যবস্থা করে রাখ, আমি আসতেছি। আরে রে, কি হলো ব্যাপারটা? কি ব্যাপার? আমার জামাই বাড়িতে আইতাছে, কই রান্না বান্না শুরু করব, তা না কইরা বালতি পানি সাবান শ্যাম্পু। ও এখন তো আবার শীতকাল, আমার জামাই তো আবার শীতকালে গোসল করে না, মান সম্মান না আজকে যায়, আল্লাহ জানে আজকে আমার জামাই বাড়িতে আসার পর কি হবো। যাই ঘরে যাই। জীবনে বহু কিছু দেখবি, বহু কিছু শুনবি, কিন্তু জীবন নিজের গতিতে চালাইতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ জামাই বাবু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো। তা কোন সময় আইলা তুমি? আমি আইলাম এই তো আসতেছি আর কি। এখনই আইলে? তা বাড়ির সবাই ভালো আছে তো জামাই বাবু? আলহামদুলিল্লাহ। তা এতদিন পর কেমন কেমন জানি সিকা মরা গন্ধ আসতেছে। জামাই বাবু একটু ফাঁকে আছো, কথা কই। তা জামাই বাবু এতদিন পরে এলে শ্বশুর বাড়ি, কারণটা কি? না এতদিন পরে কোথায়, এই গত 21 দিন আগেও তো আসছিলাম। তুই আসছিলেন আমার সাথে পিপি? তা সাথে কে জামাই বাবু? আসলে আপনাদের এলাকার মানুষ তো এগুলো বুঝবে না, এটা হচ্ছে আমার পিপি। পিপি মানে হচ্ছে পার্সোনাল পিপল। জামাই বাবু এটা কথা কইবার চাইছিলাম কি, আসলে তো চিকা মরার গন্ধ না, আপনার শরীরটাই গন্ধ আসতেছে। কি অসভ্যতা কথাবার্তা বলতেছে? আমার শরীরে কিসের জন্য গন্ধ হবে? হ্যাঁ, আপনাদের নাকের সমস্যা হতে পারে, আমাদের এই জন্যই না আপনাদের এলাকায় আসতে ইচ্ছা করে না। আপনারা খুব জঘন্য মানুষ, আপনি অসভ্য মানুষ, খারাপ মানুষ। জামাইয়ের সাথে কিভাবে কথা বলতে আপনি সেটাও জানেন না। চল তো এখানে আমরা থাকবো না, আপনার শরীর থেকে গন্ধ আসতেছে। আপনি সকালে কি পটি করে আপনি সুস্থ করেন নাই? জামাই বাবু আপনি গোসল করেন না কতদিন ধরে? হ্যাঁ, আপনি বেশি কথা বলবেন না তো, আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন কতক্ষণ যাবত। আমার টিভি আমার টের পাইতো না, আমার শরীরে যদি গন্ধ থাকতো। আমার এই ব্লেজারের দাম জানেন? এটা ওভারকুট বলে, এটাকে ওভারকুট। তার উপরে আছে আমার ব্লেজারের নিচে আছে আমার গেঞ্জি, তার আছে আমার শার্ট। আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার পিপি তো গন্ধ পাইবো না, ওর মুখ তো বন্ধ। কোথায় আমার পিপির মুখ বন্ধ? হ্যাঁ বন্ধ, তার কাছে বন্ধ থাকবে না? আপনাদের গ্রামে এখানে চলা যায়? পলিউশন, ধুলাবালি দিয়ে ভরপুর, এগুলো চলা যাবে না এখানে। এই জন্য সে মুখ বন্ধ করছে, আমিও বন্ধ করলাম। এখানে থাকা যায়? হ্যাঁ চল এখান থেকে। আমিও নাক বন্ধ করতেছি, হ্যাঁ চল এখান থেকে। আসসালামু আলাইকুম। পুরো এলাকায় গন্ধ হয়ে গেছে। হায় আল্লাহ রে, এইরকম জামাই জীবনে দেখি না। এটা মনে হয় 6 মাস ধরে গোসল করে না। যাই, পেট আমার গন্ধে ফুলে গেছে। হাই হাই রে। আব্বা আজকে কিন্তু তুমি আমাকে একটা নতুন 3 পিস কিনে দিবা। আরে এই জন্যই তো মার্কেটে যাইতেছি, তোরে সুন্দর দেখে আমি 3 পিস কিনে দেবো। তোর যেটা ভালো লাগে সেটা পরবি, সমস্যা কি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমার শালিকা তো খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ তুমি তো বড় হয়ে যাচ্ছ। হদুল্লাহ ভাই আপনি তো অনেকদিন পর আসছেন। না অনেকদিন পর আসবো কিসের জন্য? অনেকদিন পর আসবো কিসের জন্য? আর বিষয় হচ্ছে তুমি আমাকে ওই মনে করো তো বড় ভাইয়ের মতো ভালোবাসা আদর করো, এই জন্য তুমি এই 21 দিনটা অনেক বড় বানাই ফেলছো, এই আর কি, তাই না চাচা? জামাই বাবাজি কেমন জানে ইঁদুর পোষা গন্ধ আসে। চাচা আমি একটা পারফিউম আনছিলাম, আসলে রাস্তাঘাটে এরকম অনেক দুর্গন্ধ হয় যেটা আমার সহ্য হয় না। দুর্গন্ধ একেবারে বাজে একটা মানে সহ্য করতে পারে না। এই যে আশেপাশে গোবর না, এই গোবরের গন্ধ আসতেছে। আমিও দিচ্ছি, আপনারা একটু দিয়ে দিই। শালিকা আসো তোমাকে আগে দিই, দেন আপনাকে আমি নিয়ে দেবো। এই যে দাও শালিকা, তোমাকেও দিয়ে দিই। এখন এইভাবে ডলা দিয়ে নাকের কাছে নাও, খুব সুন্দর একটা স্মেল আসবে। আব্বা যেখানে গন্ধ আসবে সেখানে আপনি আঙ্গুলটা শুকবেন, সব ঠিক হয়ে যাবে। এবার আসতে পারেন। তাহলে জামাই বাবু আমরা মার্কেটে যাবো তো? আচ্ছা তুমি যাবো, আসো। শালিকা তুমি তো আইসো আবার। হ্যাঁ এখন আমি শ্বশুর বাড়ি আসছি অনেক দিন,
থাকবো এবার। চাচা আইসে শালি, ঠিক আছে তোর কাজ হচ্ছে যেখানে দুর্গন্ধ থাকবে গোবর থাকবে ওই রাস্তা দিয়ে আমরা যাবো, ঠিক আছে? ওঠা। আর তুই নাক ধরতে কিসের জন্য? পারফিউম লাগবে, পারফিউম নেই, নাক ধরবি, নাক খোলা রাখবি, সবসময় নাক খোলা রাখবি। হ্যাঁ ভাই 20 টাকা দিলেন কে? বহুত টাকা দিচ্ছি, যা আবার আবার আবার। আচ্ছা আমি বুঝলাম না, জামাই আসবি তার রিসেপশন হবি না, এবারের মানুষজন কোথায়? আমি ফোন দিয়ে আসার সময় বললাম না, তারপরেও কেউ নাই চোখের সামনে, এত কিছু নিয়ে আসা যায়? হ্যাঁ কোথায় আছে? আরে তুমি তো চিল্লাচিল্লি করতেছো কেন? নতুন জামাই বাড়িতে এসে যদি এমন চিল্লাচিল্লি করে মানুষ কি কব? চিল্লাচিল্লি করবি না কিসের জন্য? তোমাকে আমি ডাকতেছি কখন থেকে? আমি যে আসছি, আমি যে ফোন করে বললাম, তো আমার জন্য একটা রিসেপশনের ব্যবস্থা থাকি না? কি সমস্যা? তুমি এরকম নাক ধরতেছো কিসের জন্য? হ্যাঁ তোমার দরকার হলে তুমি পারফিউম মারো, কিন্তু নাক ধরতে পারবা না, সমস্যা আছে। মাস্টার তুমি তো এমনিতে গোসল করোই না, শ্বশুর বাড়ি আসার আগে অন্তত একটু গোসল করে আসতে পারতা। গা দিয়ে কি বৃষ্টি গন্ধ বেরিয়েছে। আমার বোন আর আমার বাপ যদি জানে যে তোমার গা দিয়ে এমন গন্ধ বেরিয়েছে, আমার মান সম্মান থাকবো কিছু? একটু গোসল করে আসতে পারলা না? এই ললিতা বেগম, উল্টাপাল্টা কথা কবা না আমার। হ্যাঁ কিসের জন্য? আমি তুমি আমার সাথে সংসার করো নাই? তুমি বোঝো না আমার সবকিছু তোমার বোঝা উচিত। আমি গোসল করি নাই মানে তুমি এত বড় একটা কথা বলবা? তোমাদের এলাকার সবগুলো মানুষ বেয়াদব, তুমিও বেয়াদবি শিখে যাচ্ছ দিন দিন। আমার সাথে সংসার করলে আমার মতো হতে হবে, আমার মতো সভ্য ভদ্র নম্র সবকিছু হতে হবে। সবগুলো হচ্ছে বেয়াদব, বেয়াদবের হাড্ডি, কিচ্ছু শিখে নাই। একটা জামাই আসছে, তার দরকার হলে তুমি লাল কার্পেট দিবা, লাল কার্পেট দিয়ে তাকে সম্মাননা জানানো লাগবে। অসভ্য মহিলা কোথাকার। করে না গোসল, আবার সম্মানের কথা কয়। তোমার কোনো সম্মান আছে? তোমার কোনো মান সম্মান আছে সেটা কও তো তুমি। ললিতা বেগম, আমি কিন্তু এখন পাবনায় ফিরে যাবো, আর পাবনায় ফিরে গেলে তোমার কি অবস্থা হবে তোমার কিন্তু আমি ঘাড়াবো এখন। দেখো বাইরে দাঁড়ায় দাঁড়ায় আমার আর মান সম্মান খোয়াও না তুমি। ঘরের ভিতর চলো তো, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই না ঘরে যাইতো স্যার, আগে ঘরে নাম যাবো না, জামাইটা আগে গোসল করা, গোসল করে তারপরে ঘরে ঢুকা। আব্বা আপনাকে আমি ভালো ভাইবেছিলাম, আপনি তো ভালো মানুষ না আব্বা। শালিকা তুমিও নাক ধরতেছাও কিসের জন্য? তোমাকে আইসা তোমাকে গন্ধ নাকের ভিতরে যাওয়াও পারে নাই। আমি যদি সত্যি গন্ধ মানুষ হয়ে থাকি তাহলে তো একটু সময় লাগবে, এই বাতাসটা আপনার নাক পর্যন্ত ঢোকারও তো সময় লাগবে। আপনি আসার সাথে সাথে আপনি নাক ধরে করছেন যে আমার ঘরে যাওয়া যাবি না, এটা তো আপনাদের মুখস্থ বিদ্যা। শালিকা তুমি আমার সাথে এটা কইবে পারলে? আর অহন পাই নাই, এখন তো শীতের দিন, তুমি তো 3 মাস ধরে গোসলই করো না। আর যে রাস্তা যে হাইটে গেলে পরে আশপাশের লোকজন তোমার আশপাশ যে হাইটে যেতে পারে না, গন্ধ একবারে বাড়িঘর চলে গেছে গা। এই গোসল না করে ঘরে ঢুকো না তো। এখন আপনাকে গন্ধ আসতেছে আব্বা, যখন বিয়ে করাচ্ছিলেন তখন গন্ধ ছিল না? তখন কোথায় ছিল? তখন তো আমি একই মানুষ ছিলাম, তখন আপনাকে গন্ধ লাগেনি? লাগিছে? আব্বা মমিতা তোরা এসব কি শুরু করছিস? হ্যাঁ নতুন জামাই বাড়িতে আইছে, কই আপ্যায়ন শুরু করবি? কি গোসল নিয়ে পারাপারি করতেছস? গোসল করবো না, এখন যা তো রান্না বান্না কি করছস নিয়ে আয়। আরে দূর আপা, কিসের রান্না বান্না? তোমার জামাইয়ের আগে গোসল করাইবে, তারপরে ঘরে ঢুকাবে, তার আগে ঘরে ঢুকান যাবো না। আমি গোসল করবো না তোমাকে এটা কে বলিছে? আমি আসার সময় গোসল করেছি, রাত 3টার সময় আমার মনে হলো যে আমার গোসল করা জরুরি, আমি গোসল করেছি। আমি আসছি, আমি আবার গোসল করবো। আব্বা জান আপনি আমাকে বলেছেন না আমি গোসল ছাড়াই ঘরে ঢুকবো না? আমি ঢুকবো না, আমি গোসল করবো। তারপরে আমি দেখবো আজকে আপনাকে কি কি সাবান আছে আর কত প্রকার পানি আছে, যত ঠান্ডা পানি আছে সব পানি লাগাবা। আমি আজকে দেখবো, কোনো গরম পানি হবে না। আমি আসতেছি, আমি আইসে আজকে সুন্দর করে মাইন্ডে গোসল করবো। আমি সবাইকে দেখবো যে কে আমার সাথে গোসল করতে পারে। কোনো গরম পানি হবে না, আমি আজকে গোসল করবো, তারপরে ঘরে যাবো। আরে রে দিলা তো তোমাকে জামাই দিছে, এতে মাত্র বাড়িতে আইছিল, ঘরে একটু বসতো একটু জিরাইতো, তারপরে গোসলের কথাটা কইতা, আর কই গেল কথা হতো? আরে বাড়ি ঘর দেখ না, গন্ধ একবার ছায়া গেছে গা, এই জন্যই তো এই কথাটা কই। আচ্ছা যাই হোক, যাও তো এখন কাম করো, ওই আইলে আমি ওর বুঝাই কমনি। আর তুই মিষ্টি দি ঘরে নিয়ে যা। যা আপু ওইগুলো তো সব বন্ধ হয়ে গেছে। চুপ থাক, এত বেশি কথা কইস না, জানিয়ে যা। এই পানি তোরা জামাইটারে নিয়ে যে কি করি? যদি আমার জামাই শীতকাল আইলে গোসলটা কম করে, তারপরে তো কি এক ঝামেলা। আল্লাহ রে, ঘর থেকে কি বৃষ্টি গন্ধ বেরিতেছে। আমার জামাই কি একটা মেয়ে বিয়ে করে নিয়েছে, শীতের মধ্যে গোসলই করে না। এই সতীন নিয়ে কি সংসার করা যায়? আল্লাহ রে, কি ব্যাপার তুমি একা একাই বক বক করতেছ? কি হইছে? কি আর হইব, এই যে একটা পানি ছোড়া বউরে তুমি বিয়ে করে নিয়ে আইছো,
ভাই কি একটা অবস্থা, শীতের মধ্যে গোসলই করে না। ঘরের ভিতর ঢুকতে গেছিলাম, গন্ধে আমি ঘরের ভিতর ঢুকতেই পারতাছি না। শুধু ঘর না তো, পুরো এলাকাবাসী জানে যে তোমার ছোট বউ একটা পানি ছড়াও শীতের মধ্যে গোসল করে না। এই বউ নিয়ে সংসার করা যায়? আরে আজকে এক কাজ করুম, তুই ওরে ধরবি আমিও ধরুম, ওরে জোর কইরা ধরে গোসল করাম। আমার সামনে তো খুব কইতাছো যে তোমার ছোট বউরে তুমি গোসল করাইবা। ছোট বউয়ের কাছে গেলেই তো সবকিছু ভুলে যাও। দেখো তোমার ছোট বউরে যদি আজকে তুমি গোসল না করাও, আমি সাফ সাফ তোমার কয়ে দিতেছি, প্রয়োজনে তুমি তোমার ছোট বউরে নিয়ে গোয়াল ঘরে যা থাকবা, কিন্তু এই ঘরে কিন্তু ঢুকতে পারবে না। নয় গোসল করাইবা, আর নয় তোমার ছোট বউরে নিয়ে আজকে থেকে গোয়াল ঘরে থাকবা। আরে তুই মাথাটা ঠান্ডা করো, ব্যাপারটা আমি দেখতেছি। ও কোনে আসছে? কোনে আবার? নাক দিয়ে গন্ধ পাইতেছ না? গন্ধ শুইকে শুইকে যাও তোমার ছোট বউয়ের কাছে। দেখো গা ঘরের ভিতর কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইছে, বাইরে কি সুন্দর রোদ উঠছে, সবাই সুন্দর মতো গোসল টোসল কইরা পরিষ্কার হয়ে বাইরে বসে রইছে, আর তোমার ছোট বউ সারাটা দিন ল্যাপের নিচে বসে থাকে। দাও আর ডাকতে নিয়ে এসো। দাঁড়া আমি ডাকতেছি। ছোট বউ, ওই ছোট বউ, মমিতা। কিরে সারা শব্দ নাই না তো? ও ঘর থেকে বেরিয়ে না তো। তোমার ছোট বউ তো একটা নবাব জাদি, সে সারা দিন কম্বলের নিচে শুয়ে বসে থাকবো, আর বাড়ির যত কাম কাজ আছে সকাল ভোরবেলা থেকে উঠা এই রাত 9টা পর্যন্ত সমস্ত কাম কাজ আমার করা লাগবো। আমি কি এই বাড়ির দাসী বান্ধি নাকি? আজকে যদি তোমার ছোট বউরে তুমি গোসল না করাইতে পারো, তাহলে তোমার সাথে আমার একটা হেস্তনেস্ত হইব। তুমি মাথা ঠান্ডা করে, আমি দেখতেছি। এই মমিতা, এই ভালো মতো বাইরে আমি না গেটই ধরে বাইর করুম। বাইরে কি হইছে? কি এত ডাকাডাকি করতেছ ওকে ঠান্ডার ভিতরে? এই এই তুই কয়দিন ধরে গোসল করস না? গা দিয়ে বিশ্রী গন্ধ বাইরে গেছে, বেলা কোনে উঠছে, মাথার উপরে বেলা উঠছে, এখনো কম্বলের নিচে শুয়ে রইছস। বেবাক মানুষ গোসল করে রোজ যে চুল শুকাইতেছে, আর তুই কি না? তোর আমি আজকে একটা জন্মের শিক্ষা দেবো। ও গন্ধ? আমার কাছে তো কোনো গন্ধ লাগতেছে না। তোর গন্ধ আসবো কেমনে? তোর শরীর তো পয়সা গেছে। তোর আজকে ওই মাইকেলে নিয়ে আসবো বাবু। না না আমি যাব না, আমি যাব না, আমি যাব না। এই জামাই বাবাজি কি হইছে? আমার মেয়ের এইভাবে ধইরা কই লই যাবে তো? কই যাইতাছি মানে? আপনার মেয়ে শীত আসার পরে থেকে একদিনও গোসল করে নাই, গা দিয়ে বিশ্রী গন্ধ বাইরেছে। ও এই কথা? আরে বাবাজি শীতের দিনে কি মানুষ গোসল করে? হায় আল্লাহ, এইটা আপনি কি কোন আব্বা? আপনিও তো মনে হয় গোসল করেন, কেমন জানি গন্ধ আসতেছে। দেখো জামাই বাবাজি, আমি তোমার শ্বশুর, আমার সাথে মুখ সামলায় কথা কইও। আমি গোসল করি না মানে মাসে 2 বার গোসল করি। শালি তুমিও কি তাই? না না, আমি তো গোসল করি। আব্বা তো মাসে যে 2 বার বললো 2 বারও গোসল করেন, আমি তো কোনোদিন গোসল করতেই দেখি নাই। এই তুই সব থাকতো। জামাই বাবাজি শোনো, এই গোসল টুসলের কিচ্ছা কাহিনী বাদ দাও। কোথায় আমরা আইছি, একটু ঘরে নিয়ে যাইবা, আদর সম্মান করবা, তা না তোমরা গোসলের কিচ্ছা উঠাইয়া এখানে আমাকে দেরি করাইতেছো। ও বুঝবার পারছি, যার বাপ এই গোসল করে না তার মেয়ে আবার গোসল করবো কেমনে? আরে জামাই বাবাজি, তোমার একটা বউ থাকা সত্ত্বেও আমার অল্প বয়সে একটা মেয়েটারে তোমার কাছে আমি বিয়ে দিছি। কি লাগিয়ে দিছি বুঝো নাই? আর আমার এই মেয়েটারে আমি আজ পর্যন্ত বাইন্দেও তো পানির মধ্যে নামাইতে পারি নাই। তাই যাই জামাই বাবাজি, এসব কথা বাদ দাও। অহন আইছি, আমাকে ঘরে নিয়ে যাও। না 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 না, আমি গোসল ছাড়া একটারও ঘরে নিম না। আগে এক কাজ করেন, আপনি আপনার মেয়েরে নিয়ে যান, আপনি আর আপনার মেয়ে ভালো করে গোসল করে আসবেন, তারপরে আমার ঘরে ঢুকবেন, তার আগে ঢুকামো না। আব্বা, দুলাভাই তো ঠিকই কইছে, যাও গোসল করে আসো। আব্বা ওই তোর কি জামাই ঘর করণের ইচ্ছা নাই? আছে তো। তাইলে থাকলে আয়, তাছাড়া উপায় নেই। আয় আয়। শালিকা আসো, তুমি ঘরে আসো। তুমি চলো। আসো 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 আসো। আরে আব্বা, আপনি এদিকে কই গেছিলেন? বাথরুমে। কি করতে গেছিলেন আপনি? ওই যে বড়টা। বড়টা করছেন? আপনার হাত ভিজে না, পা ভিজে না, কেমনে করলেন? পানি তো খুব ঠান্ডা, এই জন্য হাত পাও ধুই নাই। এই যে টিস্যু, এই টিস্যু দিয়ে মুইছে ফালাই দিছি। সি 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 আব্বা, আপনি আমার শ্বশুর, আপনার মুখ থেকে কিনা আমি এই ধরনের কথা শুনতেছি? মানুষজন যদি শুনে যে আপনি বাথরুমে যা বড়টা করেন, অথচ পানি ঠান্ডা দেখে আপনি টিস্যু দিয়ে মুইছা বের হয়ে আসেন, মানুষজন কি করবো? মানুষজন তো সিসি করবো। আর আপনি গোসল করেন না কতদিন ধরে? শীত আসার পরের থেকেই। হায় আল্লাহ রে, আপনি সব কি কন? আমার শ্বশুর কিনা পানি চোরা, এইগুলো যদি মানুষ শুনে, মানুষ আমাকে অপমান করবো। আব্বা আপনি যান, আমি আপনার পানি গরম করে দিতেছি, আপনি দরকার হলে গরম পানি দিয়ে গোসল করেন, তারপর আল্লাহর রাস্তায় গোসল করেন। আপনার গা দিয়ে যে গন্ধ বেরিতেছে, আমি নিজেই টিকতে পারতাছি না। না 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 মা, আমার আর 2-4 দিন সময় দাও, আমি 4-5 দিন পরে আমি গোসল করুমনি। আমি আসি। আরে আব্বা, আমার কথাটা তো শুনে যান, আমি তো গরম পানি করে
আপনারে। ওই কি হইছে এত সিলা বলে দিছে তুমি এতক্ষণে বাড়িতে আসছো, তোমার বাপের যন্ত্রণা এই বাড়িতে আমি আর টিকতে পারতেছি না। কে আমার বাপে কোন হাতি মারছে তোমার বাপ আজকে কি করছে জানো? টয়লেট থেকে বের হইছে, সে ঠান্ডা পানি ব্যবহার করা লাগবে দেখা টিস্যু দিয়ে মুইছা বের হইছে। খুদা রে আল্লাহ আমারে উঠায় নিয়ে যেতে পারে না আজকে ওই কাম করছে গোসল তো করেই না দুর্গন্ধ থাকুন না বাড়ির মধ্যে তার মধ্যে আবার টয়লেটের পানি ব্যবহার করে এডিস এলাকার মানুষ শুনে এগুলো মানুষ থাকবো এই মৌমিতা তাহমিনা কই তোরা এদিকে আয় কি হইছে ভাইয়া? ঘরের ভিতরে কি করস এই যে এমনি একটু বসে রইছিলাম। সারাদিন বই খালি লুডো খেলো না এদিকে আব্বার গোসল করে না তার সঙ্গে দুর্গন্ধ বাইরে গেছে গা এগুলো খবর রাখছ জানোস না এগুলা কি কইতাছো ভাই? আব্বাই গোসল করে না, কি কওয়া বলতাবো? আচ্ছা আব্বা যে গোসল করে না সেটা ওরা কেমনে জানবো? আমি প্রত্যেকদিন আব্বারে গরম পানি করে দিই যাতে তার গোসল করতে কষ্ট না হয়। সে কি করে জানো? গোসলখানায় যায় সিট কিনে আটকায়, গোসলখানার ভিতরে 1 ঘন্টা বসে থেকে তারপর বাইরে আসে, গোসল করে না। তাহলে ওরা কি করবে বা আমরাই বা কি করুম? আচ্ছা আমি আমার মাথায় না এটা ধরতেছে না এটা কেমনে সাহায্য করা যায় একটা বুদ্ধি বের করতে সবাই মিলে একটা বুদ্ধি বের কর শোনো তো তুমি একটা কাজ করো, আই তুই যা সাবান আর হলো শ্যাম্পু রেডি কর, আর তুই 1 বালতি পানি ভর যা, আর তুমি যে আব্বারে ধরে নিয়ে আসো। আজকে আব্বারে ধইরা জোর কইরা হইলো গোসল করো। তো আচ্ছা বুদ্ধি কিন্তু ঠিক আছে একদম পাই টু পাই করা লাগবে পানি নিয়ে কেনা থাকবি একবারে অ্যালার্ট থাকবি আমি দইরানে সুন্দর করে আদর করে বসামু টুপ করে যায় পানিটা ঢেলে দিবি তুই সামান টামান নিয়ে রেডি থাক তুমি যেমনি কিছু অমনি থাকো ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও আব্বারে জোর কইরা হইলো ধরে নিয়ে আসবা, নইলে কিন্তু এলাকার ভিতরে মান সম্মান থাকবো না। সবাই কিন্তু সিসি করে, সবাই কিন্তু যাই না গেছে যে তোমার আব্বা গোসল করে না। যাও আজকের মিশন কিন্তু পাস করাই লাগবে ঠিক আছে কোনো ভুল জানি না হয় আচ্ছা ঠিক আছে ভাই। ওকে কোন দিকে গেছে এদিকে আছে, যাও এদিকে? তাড়াতাড়ি যাও। হ্যাঁ আর শোন তোরা আর দেরি করিস না, আই তুই যা 1 বালতি পানি নিয়ে রেডি থাক, আর তুই সাবান শ্যাম্পু যা আছে সবকিছু নিয়ে রেডি থাকবি, আমি ডাকলে আয় পড়বি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি। যা যা। আজকে আমার শ্বশুরে তো গোসল করেই ছাড়মু, আজকে আর কই পালাবেন? আসেন আজকে বাড়িতে। রাম ভাই তোমার মনটা তো বারবার কে আরে ভাই রে ভাই, আজকে বৌমার কাছে আমি ধরা খেয়ে গেছি কে। তোরা খেয়ে গেছো কি ধরা খাইছো আর এই যে টয়লেটে গেছিলাম, টয়লেটে যাইয়া বৌদি ফেলাইছে আরে দূর না না, টয়লেটে যেয়ে ওই যে বড়টা করছি বুঝছো না, হ্যাঁ ওই পানি তো খুব ঠান্ডা, এই জন্য পানি খরচ করি নাকি। ওই আমার কাছে টিস্যু আছিল, ওই টিস্যু দিয়ে মুছে তার ফালিয়ে দিয়ে থুয়েছি, বৌমা আমার দইটা ফালাইছে ওইটা। রাম ভাই দুঃখ তো আমারও অনেক, আমি তো সহেবাতারে যায় টয়লেট করি আর মরার টয়লেট এই সকালবেলায় আহে। তুমি তো জানো সকালবেলা আতাল উতাল ভিজা থাকে, এই জায়গা টয়লেট করে আমি হে সুর দিই ওরে বাবারে ঠান্ডা রে। আল্লাহ যদি এই শীতের দিনে যদি শীত না দিত তাহলে কি একটা সমস্যাটা হইতো। রাম ভাই আমি শুনছি সৌদি আরবে বলে কোনো শীত নাই, আমার যদি টেহা থাকতো না তাহলে সৌদি আরব যাইতাম। তোমরা সৌদি আরব যাইতে? তাই তো কই রাস্তাটা যাইতেছি এত গন্ধ কিসের? এই শেষটা পাটা দুইটা এই জায়গায় বইসা রইছে তাই তো গন্ধ আইছে। ঠান্ডা পড়ছে না? এই তোমরা ভালো হইবে না, তোমরা আর গোসল টোসল করবা না। এই ফেরদৌস কথাবার্তা মুখ সামলায় কইও, আমরা কিন্তু মুরব্বি। মুরব্বীর সাথে কিভাবে কথা কইতে হয় এটা তুমি জানো না? রাহো তোমার মুরব্বি, আমার মুরব্বি। তোমাকে গায়ের গন্ধে দেশটা জ্বলে গেল, জেন্দা যায় হেন্দাই গন্ধ ছড়াই যায়। এই লিটন ভাই নাও, তোমার আজকে বাড়ি নিয়ে তো আমি নিজে গোসল করামু। এই ফেরদৌস কথাবার্তা সাবধান করে কবি, হ্যাঁ শীত আইসে আমরা গোসল করি না না করি হ্যাঁ তোরে কইবার কইছি আমরা। এই চুপ করো, তুমি কইবার কেরা? এলাকাটারে জ্বালায় ফালাইলে তোমাকে গন্ধে চিহা মরার গন্ধে এলাকায় আটা যায় না। হ্যাঁ আব্বা কি হইছে আর রাকিব পুষ নে, এই যে শীত আইছে না, এই দুইটার একটাও গোসল করা নাই, এলাকায় গন্ধ ছড়াই গেল। তুই এক কাজ কর, তুই তোর বাপের বাড়ি নিয়ে গোসল করা, আমি লিটন বাইরে নিয়ে যাইতেছি। যা আয়। ও বাবা এই শীত ঠান্ডা, ও বাবা ও ঠান্ডা রে। আপনি যাই কি করতেছেন? বাবা আমি রোজ পহাইতাছি। আবার রোদ বাইতে আছে বাইতে কাম আছে বাবা আমার গোসল করাবি না তো? অসম্ভব আব্বা জীবনে গোসল করব না অন্য কাম আছে। এই কে কোন জায়গায় আছো দৌড়তে তাড়াতাড়ি আয়, আয় পানি নিয়ে আয়, সাবান নিয়ে আয়। হ্যাঁ বাড়ি নিয়েছো, জামা কাপড় খোলাও। না 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 আমি গোসল করব না। আব্বা খুলেন খুলেন গোসল না কি করব? কতদিন ধরে গোসল করে না, গা দিয়ে গন্ধ বেরিতেছে। আয় তাদের খোলা। বাবা নাই আব্বা আই ধরো তুমি শক্ত করে। আব্বা বহেন বহেন আব্বা আব্বা এটা বহেন খুলো। আব্বা বহেন আই পানি দে। ওটা পরে খুলুন তুই ধরেডি ধর আব্বা বাহ আব্বা দে 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 পানি দে।
এই এই খারা আগে গোসল পানি টানিস না আমি কি গোসল করুম না বৌমা আমি গোসল করি না তোরা সর দে দে আমার কাছে দে আমি গোসল করি আপনার মধ্যে কোনো গন্ডগোল আছে আপনি পলাইবেন আরে না না আমার মধ্যে কোনো গন্ডগোল নাই তোরা একটু সর না নাহলে তো শরীরে আবার পানি ছিটা দেবো একটু সরে খারা আরে আব্বা তো ঠিক কথাই কইতাছে তুমি যেমনি আব্বারে ধইরা আছো আব্বা যদি গায়ে পানি ঢালে তাহলে তো তুমিও ভিজে যাবা তুমি একটু দূরে সইরে দাঁড়াও আবার কই যাবো আমরা তো এই জায়গায় চারপাশে দাঁড়াইছি না সরো আবার গোসল করতে দাও আব্বা আপনি পানি ঢালেন ভালো করে হ্যাঁ আমি তো সকালে গোসল করছি আমি বিজান দেবো না আব্বা আস্তে আস্তে শুরু করেন বিসমিল্লাহ হ্যাঁ শুরু করেন তুমি দাঁড়াও শুরু করেন আব্বা করতেছি আপনি গোসল করেন আব্বা দেন আব্বা পানি দেন আব্বা পানি থুয়েন না পানি দেন আব্বা ঠান্ডা না দেন বিসমিল্লাহ 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 আব্বা শুরু করেন আব্বা শুরু করেন হ্যাঁ রেডি হায় আল্লাহ গো এটা কিছু হইলো এত চেষ্টার পরেও আমার পানি জোড়া শ্বশুরের গোসল করাইতে পারলাম না বুঝছি আমার শ্বশুর এই শীতে মনে গোসল করবো না আমরা ফেন আমি ঘুরাই যাই এই তো আল্লাহ কি রে তোর ভাবি চোখ মেলে যায় নাকি আল্লাহ ডিসচার্জ তো জানে না নাই তোর ভাবি বোধহয় আর নাই এই তুই কি সারাদিন কলের পারে কামই করবি না আমার গোটা খাইবার দিবি আরে তুমি আমার উপর আমার সিলে করতেছো কেন আমি কি বয়ে রইছি এই চুপ মুখে আবার তর্ক করো খিদে এই দিকে আমি বইরা যাইতেছি আর ওকে আমি কি বইয়া রইছি আচ্ছা আমার তো ভাতটা রান্না করা লাগবো নাকি না রান্না করে আমি তোমারে দিমু ভাত রান্না করার জন্য সময় দিতে হইব না মাত্র আমি পাতিলটা নিয়ে আসলাম পাতিলটা ধুয়ে এখন ঘরে যামু চাল আনুম তারপরে ভাত বসামু তারপরে সেটা খাইতে দিতে পারো আমি কি জাদু জানি যে তুমি কইবে আর আমি তোমার খাওন দেবো এই চুপ মুখে খালি কথা আমার তিনটা বন্ধু বাজারে বইসা রইছে আমি গেলে খেলা শুরু করে দিব আর এই দিকে আমারে খালি কইতাছে যে একটু দেরি করো হ্যাঁ তুমি হলো নিশাবানি করবা আর আমি সারা দিন বাড়ির ভিতরে খাইতে মরমু এটাই তো নিয়ম হ্যাঁ তোর আমি দেখাইতেছি তোরা ভাত কান ধরলো ভাত হারামজাদি রে কইছি ভাত দে হারামজাদি কি কয় আমার বন্ধু বান্ধব বলে না ও বড় আজ করে দেখাইলাম আজকে খেলা আরে ভাবি কি সর্বনাশ হলো এই কেন বইলো তোমার সর্বনাশ পাতিল কেন মারতে গেল হ্যাঁ আমি কি করি আরে ভাই আমার পাতিল একটু বের করো আরে ভাবির মাথায় পাতিল আটকে গেছে বলতেছে না তো আচ্ছা তুমি দাঁড়াও আমি বাড়িতে গেলে লইতাছি ভাবি তুমি কোনো চিন্তা করো না ঠান্ডা মাঝে না একটু বসো দেখতেছি কি করে যায় ভাবি বসো কি আছে ভাবি আরে সর্বনাশ কি অবস্থা আছে আমার মুখে তর্ক না ওরা আজকে ভাই এই কি হইছে মিয়া ভাই তুই কই যাইতেছো আরে বাজারে যাইতাছি বন্ধু বান্ধব পয়সা রইছে আরে শিগগির বাড়িতে নাও ভাবি তো মরে গেল কি হইছে তোর ভাবি আরে পাতিল আটকে দিয়েছো না ভাবি তুমি ছাড়তে পারতেছ না হাই রে কষ্টি শিকিন্নু এই গুলাহর আমি ঘুরাই যাই এই তো আল্লাহ কি রে তোর ভাবি চোখ মেলে যায় নাকি আল্লাহ ডিসচার্জ তো জানে না নাই তোর ভাবি বোধহয় আর নাই ভাবি চোখ খোলো ভাবি তো চোখ খোলো না ভাবির কি হইলো ভাবি তো আর নাই ভাই তুমি এটা কি করলে ভাবির সাথে তুমি নিজের হাতে ভাবির এইভাবে মাইরে ফেলাইলে কিসের জন্য খিদা লাগছে বুঝলাম আগের মাথায় আমার নিজের বউটার আমি এইভাবে মাইরে ফেলাইলাম বাপের যত সয় সম্পত্তি আসলো সব তো তুমি বেচা কিনা খাই ফেলাইছাও নিজে কাম কাজ কিছু করো না টই কইরা ঘুরে বেড়াও বাজারে যায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও জুয়া খেলো কত কি করো কিন্তু বাড়িতে যে বউ আছে সংসার আছে সেই দিকে তোমার কোনো খেয়াল নাই বাড়িতে বাজার সদাই কিচ্ছু করো না বউতে তোমার রাইন্দা বাইরে কোন জায়গায় খেতে বসুনি তুমি তোমার নিজের হাতে বউটার এমনি মাইরে ফেলাইতে পারলা কেমনে পারলা তুমি এই কাজ করতে ভাবি তুমি আমাকে মাফ করে দাও ভাবি আজকে যা কিছু হয়েছে তোমার জন্য হয়েছে এই দায়ভারকে নিব তোমারই নিতে হইব এটা আমি কি করলাম আমার নিজের হাতে আমার বউরে মাইরে ফেলাইলাম কেন এখন কান্নাকাটি করতেছো কেন আমি বাসা থাকতে তো এরকম করো নাই কি ব্যাপার তুমি মরো নাই তুমি বাইসে আছো হাইলা এটা আমি কি দেখতেছি আমি বাসা থাকতে তো কান্নাকাটি করো নাই আমার কত মারধর করছো আমার তো কোনো কথাই শোনো নাই আমার উপর সারাক্ষণ অত্যাচার করছো ও এখন আমি মরে গেছি আর মরা কান্না শুরু হয়েছে তাই না এরকম কান্নাকাটি কোনো দরকার নাই আমি তো আসলে মরি নাই আর তুমি কি ভাবছো সামান্য পাতিল মাথায় ঢুকানোর কারণে আমি মরে যাবো আমি আসলে তোমার শিক্ষা দেওয়ার জন্য পাতিল মাথায় ঢুকাইছিলাম বউ দোহাই লাগে তোমার কাছে আমি ক্ষমা চাই এই কথা দিলাম আর কোনোদিন তোমার সাথে আমি খারাপ ব্যবহার করুম না খারাপ আচরণ করুম না বন্ধু বান্ধবের পাল্টাই পড়ে তোমার আমি কত মার মারছি একটু খাওন দেরি হইলেই তোমার উপর অত্যাচার করছি আমি
আমি কথা দিলাম আজকে থেকে আমি ভালো হয়ে যাব। হ ভাবি, ভাইরে তুমি এবারের মতো মাফ করে দাও। আমার মনে হয় ভাই তার ভুল বুঝবার পারছে। ভাই তোমারও কইতাছি, তুমি এই সমস্ত কাম বাদ দাও তো। এখন থেকে কাম কাজ ঠিক মতো করো, জুয়া খেলা বাদ দাও, আর সংসারের প্রতি একটু মনোযোগী হও। আচ্ছা ঠিক আছে, আর কোয়া লাগবো না। তোমরা যেহেতু এত করে কইতেছো, তোমাকে ভাইরে আমি শেষবারের মতো মাফ করলাম। এরপরে যদি কোনোদিনও আমার সাথে খারাপ ব্যবহার করে না, তোর আমি পুলিশের কাছে যাবো। হ ভাবি তুমি ওই কই রে, ওই কই গেলি বাইরে? এই শিগগির এদিকে আয়। কি হইছে আপনি এমন চিল্লাইতাছেন কেন? কি হইছে না? মৌলবি বাড়ির মেয়ে সারাক্ষণ খালি ঘুমটা দিয়ে নতুন বউ সাইজা থাকো। এই তোর আমি বিয়া করে আনছি কিসের জন্য? আমার বাড়ির কৃষি কাজ আছে, আমার ক্ষেত খামার কাম করে খাওয়া লাগবে। এই তোর কারণে বাড়িতে বইসা থাকো। তোরে কইছি যে খেতে সারটা দিও, তুই যদি ঠিক সময় সারটা দিতি আমার ক্ষেতের এই অবস্থা হইতো না। এক মিরা ভুট্টা জ্বালাইছে, আরেক মিরা পাহাল হয়ে রইছে। দেখেন, আমরা গরিব হইলেও মৌলবি বাড়ির মাইয়া, আর মৌলবি বাড়ির মাইয়ারা বাড়ির বাইরে কাম করে না। বাড়ির ভিতরে যত কাম আছে সবগুলাই আমি করবো, কিন্তু বাইরে যাইতে পারবো না। আমি মৌলবি বাড়ির মেয়া, আমি বাইরে কাম করা পারব না। এই তোর বাপে তাহলে আমার হাতে বিয়া দিছে কিসের জন্য? খালি ঘুমটা সাইজা নতুন বউ সাইজা বইসা থাকবি। আমি তো ছোটবেলাতে দেখাইছি আমার মা চাচিরা ঘুমটা কামটি দিয়া বাড়ির ভিতরে কাম করে, আমি বাইরের কোনো কাম করতেই পারবো না। চুপ, একটা কথা কবি না। যা তুই তোর বাপের বাড়ি যা। বাইরে বাইরে আমার বার করে দিয়ে এমনটা করে বাইরে। এই মৌলবীর মেয়ে বিয়ে করে আমার জীবনটারে আমি শেষ করে ফেলাইলাম। খাটতে খাটতে জীবন শেষ। প্রয়োজন পরে আমি আর 4 বিয়া করুম। এটা কামলার দাম 800 টাকা। 4 বিয়া করে অগদ আমি খেত খামার কাম করুম। তাই মৌলবীর মেয়েরা নিয়ে আমি আর খামো না। এই ভুট্টা খেতে লেগে আজকে আমার স্বামী আমার বাড়ি থেকে বার করে দিছে। আমি কি করবো? আমরা তো মৌলবি বাড়ির মাইয়া, আমরা কোনোদিনও বাড়ির বাইরে বাইরে কোনো কাজ কাম করি নাই। আমি আমার স্বামীর এটা বুঝাইতেই পারলাম না, ও আমারে না বুঝা বাড়ি থেকে বার করে দিল। এই কি ব্যাপার, মুখ ডেকে রয়েছো কে? ও ফের দুসুর বউ নাকি? হ, আহা, তো এনে কোন যাইতেছো কানতে কানতে? বাপের বাড়ি যাইতেছি, আমারে বাড়ি থেকে বার করে দিছে। আরে আমি তো আগেই কইছিলাম যে ফের দুসুল একটা বাদাইমা, ওর ঘর সংসার করে তুমি কোনো মজা পাইবা না। তার সে শোনো, আমি তোমারে কইতেছি, আমার 2টা পুলা আছে, আর অকালে বউটা মরে গেছে গা। আর এই যে আমারে দেখতেছো না, এই দাড়িগুলা পাইকে গেছে। আরে এই দাড়িগুলা তো বয়সে পাকে নাই, এটা বাতাসে পাকছে। আর এই যে আমার কালা দেখতেছো, আমি কালা হইলে কি হবো? মনটা না আমার খুব ভালো। সি সি সি, আমার স্বামী না আপনারে চাচাটাকে চাচা হইয়া 22 বউরে কেমনে বিয়ে করতেছেন? আল্লাহর গজব পড়বো। তুমি সিসি কইতাছো কিসের জন্য? হ্যাঁ, তোমার জামাই আমার চাচা কইয়া ডাকছে, তাতে কি হইছে? তোমার জামার যদি তুমি ভাত না খাও, তুমি যদি আমার বউ হও, তাহলে কিসের আবার চাচা চাচি? তুমি তো আমার হাতের বউ হইবে। আল্লাহর গজব পড়বো। আরে রাহো তোমার গজব, কিসের গজব টজব? আও আমার সাথে আও। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস, আমাকে বিয়ে করতে যাচ্ছিস? তোকে আমি বিয়ের সাথ বোঝাচ্ছি, দাঁড়া। তুমি কিনা? আমি তো ফেরদৌসের বউ হাত ধরছিলাম। আমি ফেরদৌসের বউ, দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। হায় হায়, এটা আমার কি হলো? আমি ছাগল হলাম কেমনে? কি এখন কেমন লাগছে? হ্যাঁ, বিয়ে করবি না আমাকে? আয় বিয়ে কর আমাকে। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নাই। বুড়ো বয়সে তোর ভীমরতি হয়েছে না আমাকে বিয়ে করা? এবার বিয়ে কর, আমি দেখি তুই আমাকে কিভাবে বিয়ে করিস। দাও, আমার ছেড়ে দাও, কারণ আমার এই যে ছাগল বানাই দিছো, আমারে তো আমার বেইচা বানাইবো ওই কষার কাছে, আমারে তো জব করে খাইবো। তুই আগে সত্যি করে বল, তুই আমার স্বামীর কাছে কি বলেছিস? আমি সব কয়ে দিব। ঠিক আছে, আমি তোকে মানুষ বানিয়ে দিচ্ছি। এবার তুই আমাকে বল, আমার স্বামীর কাছে তুই কি বলেছিস? তাইলে আমারে মাফ করে দিবা? ঠিক আছে, তুই যদি সব সত্যি কথা বলিস আমি তোকে ক্ষমা করে দেব। এবার তুই আমাকে বল, তুই আমার স্বামীর কাছে কি বলেছিস? তোমার স্বামীর কানে পেঁচটা। কত কষ্ট করে বুটটা লাগাইলাম,
অর্ধেক ক্ষেত কোনো রকম হয়েছে আর অর্ধেক ক্ষেতে মায়ের গেল। এই ফেরদৌস কি হয়েছে এত কান্তাছো কে? আর কাকা কোয়েন না, কত কষ্ট করে 20,000 টাকা দিয়ে ক্ষেতটা রাখলাম, বইটা বলছি অর্ধেক হয়েছে আর অর্ধেক যাও জ্বালাইছে, দেখেন পুকে খায় শেষ করে ফেলাইছে। হ্যাঁ রে মাডার রে, হ্যাঁ এই বইটা গুলো তো সব শেষ, হ্যাঁ অর্ধেক খেতে তো নষ্ট হয়ে গেছে গা। আসলে তোমারে কি কমু, তুমি তো আমার বাইসতে লাগো। শোনো এই শখ বইরা মহিলারা জামাইয়ের লগে কাম করে, হ্যাঁ আর তুমি কি করছো, তোমার বউরে ঘরের মধ্যে বসায় রাখছো কারেন্টের থাম্বা বানাইয়া। কে রে চাচা, হ্যাঁ এই ঘরের মধ্যে তুমি বউডারে রেখে দিছো, আর বাড়ির সামনে তোমার বুটটা ক্ষেত, তুমি অন্য ক্ষেতে যায় কাম করলেও এই বাড়ির সামনের ক্ষেতটা তো অন্তত তোমার বউটা দেখতে পারে। আর তা না দেখে বউরে তুমি ঘরের ভিতরে পটের বিবি বানিয়ে রাখছো। শোনো বউরে একটু টাইট দাও, বুঝছাও, তাইলে জীবন একটু প্রতিষ্ঠিত হইতে পারবা। হয়তো তুমি কইবা যে কেন আমি এই কথাটা কইতেছি, তোমারে ভালোবাসি, তুমি গ্রামের বাইসটা, এই জন্যে আসি তেলে ফেরদৌস, তুমি যাইও, বেড়াইতে যাইও। আমারে তেলে মাফ করে দাও। তোকে তো আমি মাফ করে দেব ঠিকই, কিন্তু আজকের পর থেকে ভবিষ্যতে যদি তোকে আমার আশেপাশে, আমার স্বামীর আশেপাশে দেখি, খুব খারাপ হয়ে যাবে। যা। আমি গ্রামে তাও দাও বাবা রে। হায় আল্লাহ, আমি এতক্ষণ কই আছিলাম, আমার কি হয়েছিল আমি তো কিছুই বুঝতেছি না। এই তুই তোর বাড়িতে চলে যা এক্ষুনি। আপনি কে? আপনি কই থেকে কথা কইতেছেন? আমি তোর রক্ষাকারী জিন, তুই তোর বাড়িতে যা। আজকের পর থেকে তোর স্বামী আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করবে না, ভালো হয়ে যাবে, সুখে সংসার কর, তুই যা, আর বাকিটা আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। দাঁড়া দাঁড়া, আমার মনে হইতেছে এই বাচ্চাটার এই ভুট্টা খেতে রাখলেই মনে ভালো হয়। নে তুই রাখ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল চল। দাঁড়ান, আপনারা কি মানুষ নাকি অমানুষ? আপনারা একটা দুধের বাচ্চাকে এই ভুট্টা খেতের ভিতরে রেখে চলে যাচ্ছেন, সমস্যাটা কি বলেন তো? আরে রেখে যাচ্ছিলাম না তো, আর আমি চলেও যাইনি, এমনিতে একটু রাখছিলাম আর কি। কি আপনারা রেখে যাচ্ছিলেন না মানে? আমি নিজের চোখে দেখলাম যে আপনারা ভুট্টা খেতের ভিতরে এখানে রেখে চলে যাচ্ছিলেন। আমাকে কি আপনাদের বোকা মনে হয়? আমি কিছু বুঝি না? দেখুন, আমার মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। সত্যি করে বলুন, এই দুধের বাচ্চাকে আপনি কেন এখানে রেখে চলে যাচ্ছিলেন? আসলে এই বাচ্চাটা আমার বাচ্চা না, এই বাচ্চাটা হচ্ছে আমার বোনের বাচ্চা। আমার বোনের এখনো বিয়ে হয়নি। তাই বলে একটা দুধের বাচ্চাকে এইভাবে একা রেখে চলে যাবেন? আপনাদের ভিতরে তো দেখে কোনো মনুষ্যত্বই নেই। আপনার বোন অবৈধভাবে এই বাচ্চাটা প্রসব করেছে বলে বাচ্চাটিকে এইভাবে মেরে ফেলার চেষ্টা করছিলেন। আচ্ছা, এই বাচ্চাটার কি দোষ আমাকে একটু বলেন তো? যদি অবৈধভাবে কিছু হয়ে থাকে সেটা আপনার বোনের সাথে হয়েছে, তাই বলে আপনি বাচ্চাটিকে এই দুনিয়া থেকে শেষ করে ফেলার চেষ্টা করছিলেন? দুনিয়াতে তো কত এতিমখানা আছে, কোনো একটাতেই বাচ্চাটিকে দিয়ে আসতেন। তাছাড়া এমন অনেক মানুষজন আছে যাদের কিনা শত চেষ্টার পরও বাচ্চা হয় না, তারা একটা বাচ্চার জন্য হাহাকার করে, তাদের কাউকে দিয়ে দিলেও তো হতো। দেখেন, আমরাই কি করব বলেন? আমার বোন এইভাবে অবৈধভাবে বাচ্চা প্রসব করে ফেলছে, এটা যদি এলাকার মানুষ জানে তাহলে আমাদের মান সম্মান কি হবে আপনি বুঝতে পারছেন? চুপ থাকুন আপনারা, আপনাদের আর কোনো নোংরা কথা আমি শুনতে যাচ্ছি না। আপনারা বানিয়ে বানিয়ে আমাকে একটা মিথ্যা কথা বলুন আর আমি কি সেটা বিশ্বাস করে নিব? আমি এক্ষুনি এলাকার সবাইকে বলে দিব যে আপনি আপনার বোনের বাচ্চাকে এইভাবে ফেলে রেখে যাচ্ছিলেন। নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। আমি পুলিশকেও ডাকবো, কারণ আপনারা একটা জঘন্য অপরাধ করেছেন। না না না, এলাকার কাউকে জানাতে হবে না, আমাদের বাচ্চা আমাদের ফিরিয়ে দিন। না, আপনাদের কাছে আমি আর এই বাচ্চাটিকে দিব না। আপনারা একবার যেহেতু এই বাচ্চাটিকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলার প্ল্যান করেছিলেন, আপনারা দ্বিতীয়বার আবারও চেষ্টা করবেন। তাছাড়া এই বাচ্চাটিকে নিয়ে যে আপনারা সুরক্ষিত রাখবেন তার কি গ্যারান্টি আছে? এই বাচ্চাটির সাথে আপনারা আবারও খারাপ কিছু করতে পারেন। বিশ্বাস করেন, ওর কোনো ক্ষতি আমরা আর করব না, আমাদের বাচ্চা আমাদের ফিরিয়ে দিন। না, কখনোই না। বাচ্চা দিন, আপনি ছাড়ুন। দিন আমার বাচ্চা। এই কি হইছে জায়গা, কি হইছে রে মা? আব্বা দেখেন না, এরা দুইজন এই বাচ্চাটিকে এই ভুট্টা খেতের ভিতরে রেখে চলে যাচ্ছিল। যখন আমি পুলিশের ভয় দেখাইছি তখন বলতেছে যে এই বাচ্চাটিকে দিয়ে দিতে, আমার সাথে জড়াজড়ি করতেছে। এই বাচ্চাটির যদি পরে ক্ষতি করে ফেলে এর জন্য আমি দেই নাই। না না না, এই বাচ্চা তো দিয়ে দেওয়া যাবে না, এই বাচ্চা আমাদের কাছে থাকবে। দেখুন মুরব্বি, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, আমাদের বাচ্চা আমাদের ফিরিয়ে দিন, ওর কোনো ক্ষতি আমরা করব না। না, আর একটা কথা বলবেন না, এখন আমাদের সাথে চলেন, এই বাচ্চাকে দেওয়া যাবে না। আসেন, চলেন। আসেন বলতেছি, যান। এই দাঁড়া,
এই কই যাইতেছস? তোকে দুইজনে আমি অনেকক্ষণ যাবত ফলো করতেছি। তোরা তোর বইনের বাচ্চারে নিয়ে হাসপাতাল থেকে পালাইছস, কি ভাবছস? তোকে ক্ষমা নাই। এই আপনারা কেরা? আরে আমরাই তো বাচ্চাটিকে উদ্ধার করছি। এনারা দুজন ওই ভুট্টা ক্ষেতের ভিতরে এই বাচ্চাটিকে রেখে চলে যাচ্ছিল, পালাচ্ছিল। হ্যাঁ কি তবে এত বড় সাহস? এই বাচ্চাটিকে তোরা ভুট্টা ক্ষেতের মধ্যে ফালাই রেখে গেছিলি? তোকে আজকে আমি ভাই আপনি তো সবকিছু জানেনই, আপনি আইন নিজের হাতে তুলে নিয়েন না। চলুন আমরা একটা কাজ করি, ওনারা যেহেতু অপরাধ করছে ওদেরকে পুলিশের হাতে তুলে দেই। না না দেখুন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন। আমরা তো আমাদের ভুলটা বুঝতে পেরেছি, আমাদের এই বাচ্চাটা ফিরিয়ে দেন আমাদের। এই চুপ, কোনো কথা বলবি না। তোরা যে অন্যায় করছস এই অন্যায়ের কোনো ক্ষমা নাই, তোদেরকে থানায় যেতেই হবে। চল এই চলুন আপনারা আমার সাথে, চল 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 বলছি, চল। দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যান না, আমার এই বিয়ে করে নিলে দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান, আমার এই বিয়েটা করে নিলে যান না। এক্সকিউজ মি, দোকানে কেউ আছেন? জি বলুন। আপনি দোকানদার? হ্যাঁ হ্যাঁ আমি, বলুন কি লাগবে আপনার? একটা ঔষধ দিতে পারবেন? কি ওষুধ, নাম বলেন। আপা এই আর কি আছে আপা? আপনি কি বলতেছেন একটু ভালো করে বুঝাই বলেন। আপা এই আর কি চাইছিলাম, আছে আপনার কাছে? আমি আসলে আপনার কথা বুঝতে পারছি না। ওষুধের কোনো নাম জানা থাকলে নাম বলেন, আমি বের করে দিচ্ছি। আরে আপা আছে নাকি বলেন না, আমি তো বারবার বলতেছি এই আর কি। আচ্ছা আপনার কাছে কোনো প্রেসক্রিপশন থাকলে আমাকে দিন, আমি দিচ্ছি আপনাকে। এই যে প্রেসক্রিপশন, এই যে জানলা দেখেন। আপা আছে থাকলে দেন না আপা। দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান। এই যে ধরুন। আপা কত? 500 টাকা দিন। ঠিক আছে আমি আসি। ঠিক আছে। হ্যালো মা, তুমি বারবার আমাকে কেন কল করতেছো? আমি আসছি তো ওই ছেলের সাথে দেখা করতে। ফোনটা এখন রাখো তো। ঠিক আছে। আপনি? হ্যাঁ আমি মিস তনিমা। ও আচ্ছা, যাক ভালো ভালো। আপনার সাথেই তো আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ মানে সেটাই, আমার সাথেই আপনার বিয়েটা ঠিক হয়েছে। আরে এটাই তো সেই লোক, এই লোকের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। উনি না আমার ফার্মেসিতে গেছিল কি যেন একটা ওষুধ আনতে। হায় আল্লাহ, আমার তো এবার কপাল পড়বো। আমার বাবা মা কিনে এত দেখা শুই না এই অসুস্থ লোকের সাথে আমার বিয়ে ঠিক করছে। আর এই লোকটাকে তো দেখে অনেক বয়স্ক মনে হচ্ছে। আমি এবার কি করি? যাক কোনো মতে এখান থেকে যাইতে পারলেই হলো। কি ভাবছেন? না না আমি কিছু ভাবছিলাম না। ও বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই ওই দিনের কথা ভাবছেন। আসলে দেখুন, ওই দিনের ওষুধটা না আমার জন্য ছিল না, আমার এক বন্ধু আমাকে আনতে দিয়েছিল, এই আর কি। আমি কিন্তু অনেক সুস্থ, এই যে দেখতে পাচ্ছেন না, আমার ভিতরে কোনো রোগ চোখ নাই। হায় আল্লাহ, সর্বনাশ, ধরা বুঝি খেয়ে গেলাম। এই বিয়েটা যদি ভাঙ্গা যায় তাহলে তো আমি আর বিয়েও করা পারব না, বয়সও শেষ। এটা আমার লুকানোই লাগবো। হ্যালো মিস্টার, আপনি কি ভাবছেন? না না কিছু না, আপনার সঙ্গে তো আমার বিয়ে ঠিক হয়েছে, এখন শুধু আপনি হ্যাঁ বললেই হবে। আমার টাকা পয়সা সব কিছু রেডি আছে, আপনি শুধু একটু ওকে বললেই আমি প্রিপারেশন নিয়ে ফেলবো। প্রিপারেশন মানে কিসের প্রিপারেশন? এই বিয়ের গাড়ি, শাড়ি, গয়না গাটি, কোথায় খাওয়াবো, কতজন লোক খাওয়াবো, কাকে কাকে নিয়ে আসবো, একটা ধাই ঝামেলা আছে না। প্লিজ প্লিজ আপনি একটু হ্যাঁ বলুন,
তাইলেই আমি সিদ্ধান্তটা নিয়ে ফেলতে পারি। দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে জানাচ্ছি, আমাকে 30 সেকেন্ড সময় দেন। ওরে বাবারে, এই লোকের সাথে বিয়ে হইলে তো সর্বনাশ। এই জায়গায় আর এক মুহূর্ত থাকা যাবে না। কি করি? দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাই না, আমার এই বিয়ে করে নিলে একটু দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান, আমার এই বিয়েটা করে নিলে দাঁড়ান দাঁড়ান। এটা কি হইলো? এই অসভ্য মেয়ে মানুষ রাস্তাঘাটে দেখলেই গায়ে ধাক্কা দিতে ইচ্ছা করে, তাই না? বেয়াদব! এই আপনি আমাকে অসভ্য বলছেন কেন? আপনি রাস্তাঘাট দেখে চলতে পারেন না? কানে ফোন দিয়ে নাচতে নাচতে চলছেন, আমার কি দোষ? কি আপনার কি চোখ নাই? চোখ দিয়ে দেখে চলতে পারেন না? আমার ঠিকই চোখ আছে, আপনার চোখ নাই। আপনার যদি চোখ থাকতো ঠিকই রাস্তা দেখে চলতে পারতেন। কি? একে তো আপনি নিজে দোষ করেছেন, তার উপর আমার মুখে মুখে তর্ক করতেছেন। বেয়াদব! এটা আপনি কি করলেন? একে তো নিজে দোষ করে আবার আমার গায়ে থাপ্পড় মারলেন। এখন তো শুধু থাপ্পড় মেরেছি, বেশি কথা বললে না লোকজন জড়ো করে গণধোলাই খাওয়াবো। হ্যাঁ, মেয়ে মানুষটা তো পারেনি, তাই কাইন্দাও জিতবেন আবার মাইরাও জিতবেন। নিজে অন্যায় করলেন, আবার লোকজনটাকে আমারই মাইর খাওয়াবেন। হ্যাঁ, ভালোই ভালোই বলতেছি, রাস্তা মাপেন না, কিন্তু খবর আছে বলে দিলাম। জান। কি রে দোস্ত, কি অবস্থা? আমি তো তোর কাছে যাইতেছিলাম, তোর মন খারাপ কেন? আর দোষ বলিস না, রাস্তা দিয়ে আসবার লাগছি, একটা মেয়ে কানে ফোন নিয়ে পানি খাইতে খাইতে যাইবার লাগছে। ওই আমার শরীরে একটু ধাক্কা লাগছে, আমার ইচ্ছা মতো বকাবাজি করলো, আবার আমার গায়ে থাপ্পড়ও মারলো। কস কি এই অবস্থা না? আচ্ছা যাক, বাদ দে। শোন, তোর আমি বলছিলাম না আমার গার্লফ্রেন্ডের সাথে তোর আমি পরিচয় করে দিব, চল। না রে দোষ, আজকে আমার মন ভালো, আমি যাবো না, আমার যাইতে দে। না না, আজকে আমি তোর কোনো কথাই শুনুম না। আমি তোর অনেকবার বলছি, তুই আমার সববারই না করছস। আজকে যাইতে হইব, চল। ঠিক আছে, চল। চল চল। এই যে ও আমার গার্লফ্রেন্ড মমিতা। আর মমিতা শোনো, তোমাকে আমার বন্ধুর কথা বলছিলাম না, ওই হইতেছে আমার বন্ধু ফেরদৌস। কি? এই লোকটা তোমার বন্ধু? ছি, জানো ও কি করেছে? একটু আগে আমি রাস্তা দিয়ে আসছিলাম তোমার সাথে দেখা করার জন্য, আর এই লোকটা আমার গায়ে পানি ঢেলে দিয়েছে ইচ্ছা করে, আর আমার সাথে কত বাজে ব্যবহার করেছে জানো তুমি? মমিতা, তুমি আমার বন্ধুকে এসব কি বলতেছো? আর ফেরদৌস, মমিতা তোর এসব কি বলতেছে রে? নাইম, এইটা তোর গার্লফ্রেন্ড? সি 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 সি, এই মেয়ে তো চোখ কপালে নিয়ে রাস্তায় হাঁটে। জানিস, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার গায়ে একটু টাচ লাগছে, এই মেয়ের পানি তার শরীরে পড়ছে, আমার যা তা বলে গালে গালাজ করলো, আবার গায়ের মধ্যে থাপ্পড়ও মারলো। কি? একে তো নিজে ভুল করেছিস, তার উপর আমাকে তো সরব করছিস, বেয়াদব! থামো মমিতা, চুপ করো। তুমি কারে কি বলতেছো? হ্যাঁ, ও আমার ছোটবেলার বন্ধু। আমার চাইতে তুমি কিন্তু ওকে ভালোভাবে চিনো না। ওকে আমি খুব ভালো করেই চিনি। ও কেমন ব্যবহার করে, কেমন আচরণ করে সেটা আমার খুব ভালো মতোই জানা আছে। আর তুমি রাস্তার মানুষের সাথে যার তার সাথে এরকম খারাপ আচরণ করো, সেটা তো আমি ভাবতেও পারিনি। নাইম, তুমি এই লোকটার জন্য আমার সাথে বাজে ব্যবহার করতেছো। আমি তোমাকে দুইটা অপশন দেব, নয় তুমি তোমার বন্ধুকে বেছে নিবা, নয় আমাকে বেছে নিবা। তুমি কাকে নিবা বলো? অবশ্যই আমি আমার বন্ধুকে বেছে নেব, কারণ তোমার মতো ফালতু অভদ্র মেয়ের জন্য আমি আমার বন্ধুকে কখনোই হারাতে চাই না। কি? তাহলে এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এখন তুমি আসতে পারো। চল বন্ধু, চল। আর এক টুকরা গোস্ত মনে করতে কেউ দেওয়া দেবো না, যা আছে ফ্রিজে ঢুকাই। সবাই ঠিক আছে? স্যার, আমার এক টুকরা গোস্ত দেন না। এই গোস্ত দিব মানে? আর কাউরে গোস্ত দিতে পারুম না। যে গোস্ত আছে এইগুলো আমাকে নিজে জন্য রাখছি। অনেক গোস্ত আসলো, আর তো স্বজনদের মাঝে ভাগ করে দিছি। এখন আর কাউরে গোস্ত দিতে পারুম না, চলে যাবেন থেকে। স্যার, বছরে একটা মাত্র ঈদ, কুরবানির ঈদ। এই কুরবানি তো আপনারা দেনই আমাকে গরিব দুঃখী গলিগা। তা আমার এক টুকরা দিলে তো বেশি হয়ে যাইব না? দেন না স্যার। অনেক বাড়ি বাড়ি ঘুরছি, সব বাড়িতে একই কথা কয়, আত্মীয় স্বজনরে দিব, নিজেরা খাইব, ফ্রিজে রাখবো। তাহলে আমরা গরিবরা কাগো কাছে যাইমু। আপনারা সবাই যদি একই কথা কন, আমার ছোট পোলাটার লেগে হইলো একটা টুকরা দেন না, বেশি তো চাই নাই। আরে কি মুসিবতে বললাম, তোমাক লাগাল ফকির নিকে যদি গোস্ত দিয়া দেই, নিজে রাখামু কি? ওই ফকির, তোর পোলা গোস্ত খাইবো তা আমাকে কি? হ্যাঁ, আমরা কি তোর পোলার জন্য গরু কুরবানি দিছি রে? প্রত্যেক বছর গরু কুরবানি দেই আমরা, আম্মাকে খাওয়ার লিগা ফ্রিজে রাখুম, একটা করে বাই করুম, একটা করে খামু, সারা বছর খাই যাবো, তাই না রে ভাই?
স্যার আপনাকে তো অনেক গোস্ত আছে, একটা টুকরা দিলে তো বেশি হয়ে যাইব না। আমার পোলাটা লেগে একটা টুকরা দেন, ওইটা আমি ছোট ছোট করে কাইটা আলু দিয়ে আমার পোলাটা রান্না করে দেব, দেন না। এই থামো তো, এক টুকরা গোস্ত আর কাউরে দিতে পারব না। এক টুকরা গোস্তরও দাম আছে। আমার বাড়িতে কি কুত্তা বিলাই নাই? তারা কি খাইবো? আরে তোকে মতো ফকির নিকো গোস্ত না খাওয়া আমগো বাড়িতে কুত্তা বিলে আছে না, ওগো যদি এক টুকরা মাংস বেশি খাওয়াই না তাহলে আমগো কাজে লাগবো, বাইটা লোক ভালো করে পাহারা দিতে পারবো। সাহেব আপনাকে গোস্ত খায় আপনাকে বাড়ির বিড়াল কুকুরেও পায়, আর আমরা মানুষ হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে একটা টুকরা গোস্ত পাই না। এই যাও তো এদিকে, এখনো খারাপ রয়েছে। দাঁড়াও মা। আচ্ছা আপনার কি মানুষ? আমরা নিহত গরিব মানুষ গুলা আপনাকে বছর শেষে এই কুরবানির দিনের জন্য আমরা অপেক্ষায় থাকি, একটু মাংস খামো। আমরা তো গরিব মানুষ, কিনতে পারি না। এই কুরবানির ঈদে আপনারা এক টুকরা মাংস দিবেন বইলা আমরা সারাটা বছর বাল বাচ্চা নিয়ে আপনার দিকে তাকায় থাকি, আর আপনারা আমাকে অসহায় গরিব মানুষগো না দিয়া আপনারা ঘরে ফ্রিজে ভরে রাখবেন। এই দেখি আপনারা ঠিক করেন। থামেন চাচা, আপনি কার এইগুলা নীতি কথা শুনাইতেছেন? ওনারা বড়লোক মানুষ, ওনাগো কি এই জ্ঞান আছে? তারা কি কুরবানির কথা চিন্তা করে কুরবানি দেয়? তারা তো আল্লাহরে খুশি করার জন্য কুরবানি দেয় না। এখন মানুষ কুরবানি দেয় নিজেদের জন্য, সারা বছর ফ্রিজে রেখে খাইবো, বিলাসিতা করব, আত্মীয় স্বজনকে দাওয়াত দিব, এই জন্যই তারা কুরবানি দেয়। গরিব দুঃখীরা যে 12টা মাস তাকায় থাকে তাগো দিকে, এই কথাটাও তারা কুরবানির দিন ভুলা যায়। চাচা জানেন, সকাল থেকে অনেকগুলো বাড়িতে ঘুরছি পোলাটার লেগে এক টুকরা মাংসের জন্য। সবাই একই কথা কয়, নিজেরা খাইবো, ফ্রিজে রাখবো, আত্মীয় স্বজনকে দিব। এদের সব ভাগের মধ্যে না শুধু গরিব গো ভাগটাই নাই, এছাড়া সবই ঠিক আছে। চাচা থাক, আমার হয়ে আর ওনাদের সাথে কোনো কথা কয়েন না। আমরা গরিবরা এখন থেকে মনে করবো আমাকে কোনো কোরবানির ঈদ নাই। মাসের বছরের প্রত্যেকটা দিন যেভাবে ডাল ভাত খায় কাটাই, ঈদের দিনও আমরা তাই মনে করব। আমি এখন থেকে আমার পোলারে শিখাইমো গরিব গো কোনো ঈদ নাই, কোনো কোরবানির ঈদ নাই। মারে এগো সামনে কান্দে খাইটা কোনো লাভ নাই, কারণ বড় লোকরা কোনোদিনও গরিব মানুষের দুঃখ বুঝবো না, আর গরিব মানুষের দুঃখ একমাত্র গরিবরাই বুঝে। আমি কয়েক জায়গায় কয়েক টুকরা মাংস পাইছি, এই মাংসটুক নিয়ে তোমার পোলারে রাইন্দা দিও দরমা। থাক চাচা, আপনি যে গরিব হয়ে গরিবের দুঃখটা বুঝছেন এটাই আমার কাছে অনেক। জানেন আজকাল গরিবের দুঃখ বুঝার মতো কেউ নাই। আপনি কইছেন আমি এতেই খুশি হয়েছি, আমার পোলার কোনো গোস্ত খাওয়া লাগবো না, আপনি এইটুকু গোস্ত নিয়ে আপনার পরিবারের সাথে খাইন। দাঁড়ান আপা, কোথাও যাবেন না। সত্যি আজকে আপনারা দুজন আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন। আসলেই তো আমার মতো অনেকেই আছে যারা কিনা কোরবানি দেয় শুধুমাত্র লোক দেখানোর জন্য, নিজেরা মাংস খাওয়ার জন্য। আমিও ঠিক সেটাই করেছিলাম, ভেবেছিলাম গরিব দুঃখীদের মাঝে মাংস বিলিয়ে না দিয়ে নিজেরা বাড়িতে রেখে রেখে খাবো, কিন্তু এখন বুঝতে পারছি এটা তো একদমই ঠিক না। আর আমি ভুলেই গিয়েছিলাম যে আমার আশেপাশে প্রতিবেশী আছে, গরিব দুঃখী অসহায় মানুষ আছে, তাদেরও আমার প্রতি একটা হক আছে। তারা তো বছরে একটা কোরবানি ঈদের জন্য অপেক্ষা করে। সত্যি আমি ভুলেই গিয়েছিলাম কোরবানির সঠিক নিয়ম কি। কোরবানির সঠিক নিয়ম তো হচ্ছে এটাই, 3 ভাগের 1 ভাগ মাংস নিজেদের কাছে রেখে দেওয়া, আর 1 ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়া, আর যে বাকি অংশটা থাকে সেটা হচ্ছে গরিব অসহায় এবং প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেওয়া। আজকে আমি আমার ভুল বুঝতে পারছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি এরপর থেকে কখনো আর এমনটা করব না। আর আমি এখন থেকে কোরবানি কখনোই লোক দেখানোর জন্য কিংবা নিজেদের মাংস খাওয়ার জন্য কোরবানি দিব না। কোরবানি দিব অবশ্যই একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমি এরপর থেকে কোরবানি সঠিক নিয়মে দেব এবং অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য দেব। আপা নেন, এই গামলার সব মাংস আপনি বাড়ি নিয়ে যান। সত্যি কইতাছেন? এই গামলার সব মাংস আমার? হ্যাঁ। বাবা চল বাড়ি চল, এই সব গোস্ত আজকে আমি তো রান্না করে খাবো।